আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। মানহাটান আদালতে দোষী নন মাদুরো, কিডন্যাপড দাবি, ভেনেজুয়েলায় অস্থায়ী প্রেসিডেন্ট। নিয়োগকর্তাদের দাবিতে H1B ফি মামলায় দ্রুত শুনানি, লটারির আগে সিদ্ধান্তের আশা। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের বাস্তবতা, অর্ধেকের বেশি পরিবার সরকারি সহায়তার নির্ভর। জনসংখ্যা সংকটে যুক্তরাজ্য, 2026 থেকে অভিবাসনী হবে প্রবৃদ্ধির একমাত্র উৎস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মানহাটান ফেডারেল কোর্টে মাদুরো এবং তার স্ত্রী দোষী নয় বলে দাবি করেছেন। মাদুরো বলেছেন তিনি কিডন্যাপড হয়েছেন এবং এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। 4টি গুরুতর অভিযোগের মুখোমুখি তিনি। কয়েক ঘন্টার মধ্যে উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। এদিকে ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র মাদক বিক্রেতাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠন করবে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সোমবার মাদক সংক্রান্ত অভিযোগে দোষী নয় বলে দাবি করেছেন। তিনি এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস যুক্তরাষ্ট্রের ম্যানহাটান ফেডারেল কোর্টে আদালতে হাজির হন। মাদুরো বলেছেন তিনি কিডন্যাপড হয়েছেন এবং এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। মাদুরোর বিরুদ্ধে 4টি অভিযোগ রয়েছে: নার্কো টেরোরিজম, কোকেইন আমদানি ষড়যন্ত্র, মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্রের মালিকানা। তার আইনজীবী বারি পোল্যাক বলেছেন তার ক্লায়েন্টের মিলিটারি অ্যাবডাকশন সংক্রান্ত দীর্ঘ ও জটিল আইনি লড়াই আশা করা যায়। এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী রড্রিগেজ অস্থায়ী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তারা মাদক বিক্রেতাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং ভেনেজুয়েলার সমস্যা সমাধান না করা পর্যন্ত নির্বাচন সম্ভব নয়। তিনি আরও বলেছেন মার্কিন কোম্পানি ভেনেজুয়েলার তেল অবকাঠামো পুনর্গঠন করবে। বিশ্ব নেতারা এই ঘটনার বৈধতা নিয়ে উদ্বিগ্ন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এই ঘটনাকে নিয়ে বিতর্ক হয়েছে। রাশিয়া, চীন এবং ভেনেজুয়েলার বামপন্থী সহযোগীরা মার্কিন পদক্ষেপকে নিন্দা জানিয়েছে। মাদুরোর ভবিষ্যৎ এবং ভেনেজুয়েলার শাসন ব্যবস্থা এখনও অনিশ্চিত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সামরিক অভিযানে আটক করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রনীতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ঐতিহাসিক মনরো ডক্ট্রিনের আদলে তিনি ডনরো ডক্ট্রিন ঘোষণা করে পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের লক্ষ্য স্পষ্ট করেছেন। ভেনেজুয়েলার পর এবার ট্রাম্পের নিশানায় রয়েছে আরও 5টি দেশ ও অঞ্চল। এর মধ্যে শীর্ষে রয়েছে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড, যেখানে কৌশলগত অবস্থান ও বিরল খনিজ সম্পদের কথা তুলে ধরে দখলের প্রয়োজনীয়তা উল্লেখ করেছেন ট্রাম্প। যদিও ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ এই দাবি নাকচ করেছে। দক্ষিণ আমেরিকায় ট্রাম্পের পরবর্তী লক্ষ্য হতে পারে কলম্বিয়া। দেশটি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে সামরিক অভিযানের ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি ইরান, মেক্সিকো ও কিউবা নিয়েও কঠোর অবস্থানের কথা জানিয়েছে ট্রাম্প। বিশ্লেষকদের মতে এই নতুন নীতি আন্তর্জাতিক কূটনীতিতে গভীর উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করছে। যুক্তরাষ্ট্রের আপিল কোর্ট দ্রুততর করছে $1 লক্ষ H1B ভিসা ফি সংক্রান্ত আপিল। ব্যবসা ও গবেষণা প্রতিষ্ঠানগুলো ট্রাম্প প্রশাসনের নতুন ফি চ্যালেঞ্জ করেছিল। যুক্তরাষ্ট্রের চেম্বার অফ কমার্স দ্রুত শুনানি চেয়েছিল যাতে মার্চে অনুষ্ঠিত হওয়া H1B লটারির আগে নিয়োগকর্তাদের অধিকার রক্ষা করা যায়। যুক্তরাষ্ট্রের একটি আপিল কোর্ট দ্রুততর করছে ট্রাম্প প্রশাসনের নতুন $1 লাখ H1B ভিসা ফি সংক্রান্ত আপিল। এই ফি নতুনভাবে বসানো হয়েছে উচ্চ দক্ষতার বিদেশি কর্মীদের জন্য, যা ব্যবসা ও গবেষণা প্রতিষ্ঠানগুলো চ্যালেঞ্জ করেছিল। নিম্ন আদালত আগে এই ফি কে বৈধ ঘোষণা করেছিল।
যুক্তরাষ্ট্রের চেম্বার অফ কমার্স, যা দেশটির সবচেয়ে বড় ব্যবসায়িক লবিং গ্রুপ, দ্রুত শুনানি চেয়েছে। তারা দাবি করেছে মার্চে অনুষ্ঠিত হওয়া বার্ষিক H-1B লটারির আগে নিয়োগকর্তাদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। ট্রাম্প প্রশাসন দ্রুততার সঙ্গে আপিল শুনানির পক্ষে ছিল এবং কোর্টও ফেব্রুয়ারিতে মৌখিক শুনানি করার পরিকল্পনা অনুমোদন করেছে। এই আপিলের ফলে ভিসা প্রক্রিয়ার সময়সূচি এবং নিয়োগকর্তাদের খরচে বড় প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন $1 লাখ ফি নতুন করে ছোট ও মাঝারি কোম্পানির জন্য চাপ সৃষ্টি করতে পারে, কারণ তারা এই উচ্চ ফি বহন করতে সক্ষম নাও হতে পারে। এর পাশাপাশি আন্তর্জাতিক গবেষক ও প্রযুক্তি কর্মীদের যুক্তরাষ্ট্রের নিয়োগ প্রভাবিত হতে পারে। মার্চে H-1B লটারির আগে আপিলের দ্রুত শুনানি নিশ্চিত হলে নিয়োগকর্তারা এবং প্রার্থীরা আগামী কয়েক সপ্তাহে এই সিদ্ধান্তের প্রভাব বোঝার সুযোগ পাবেন। এটি পুরো ভিসা প্রক্রিয়ার ভবিষ্যৎ এবং বিদেশি শ্রম বাজারের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর 54.8% সরকারি সহায়তার উপর নির্ভরশীল। এমন তথ্য উঠে এসেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেয়ার করা এক তালিকায়। 120 দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে 19তম স্থানে। কম আয় ও তুলনামূলক বেশি দারিদ্র্যই এই নির্ভরতার প্রধান কারণ বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর মধ্যে 54.8% সরকারি সহায়তার ওপর নির্ভরশীল। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশিত এক তালিকায়। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অফ অরিজিন শিরোনামে 120টি দেশ ও অঞ্চলের অভিবাসীদের তথ্যভিত্তিক এই তালিকা শেয়ার করেন। সেখানে বাংলাদেশ অবস্থান করছে 19তম স্থানে, যেখানে অর্ধেকের বেশি পরিবার যুক্তরাষ্ট্র সরকারের কোনো না কোনো ধরনের সহায়তা গ্রহণ করে থাকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান রয়েছে তালিকার শীর্ষে। সেখানে 81.4% অভিবাসী পরিবার সরকারি সহায়তা দেয়। আফগানিস্তান 6ষ্ঠ স্থানে, পাকিস্তান 60তম এবং নেপাল 90তম অবস্থানে রয়েছে। তবে তালিকায় ভারত ও শ্রীলঙ্কার নাম নেই, যা ইঙ্গিত দেয় যে ওই দেশগুলোর অভিবাসীরা তুলনামূলকভাবে কম সরকারি সহায়তা গ্রহণ করে। পিউ রিসার্চ সেন্টারের 2025 সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 2 দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা প্রায় 569% বৃদ্ধি পেয়েছে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির তুলনায় আয় বাড়েনি। 2023 সালে বাংলাদেশি পরিবারের গড় বার্ষিক আয় ছিল $78,400, যা সামগ্রিক এশীয় গড় আয়ের চেয়ে অনেক কম। বিশেষজ্ঞদের মতে কম আয় ও তুলনামূলক বেশি দারিদ্র্যের হারই যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের সরকারি সহায়তার ওপর নির্ভরতা বাড়িয়েছে। সোশ্যাল সিকিউরিটি ভাতা সবসময় নিশ্চিত নয়। কারাবাস, বিশেষ করে 12 মাস বা তার বেশি হলে একজন ব্যক্তি তার সম্পূর্ণ ভাতা হারাতে পারেন এবং মুক্তির পরে নতুন করে আবেদন করতে হয়। তাই অবসর পরিকল্পনা বা ভাতা ব্যবস্থাপনার আগে নিয়মগুলো জানা খুবই জরুরি। অনেক মানুষ মনে করেন সোশ্যাল সিকিউরিটি ভাতা একবার শুরু হলে তা আর বন্ধ হয় না, কিন্তু বাস্তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে একজন ব্যক্তি তার 100% সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট হারাতে পারেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো কারাবাস। যুক্তরাষ্ট্রের সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন অনুযায়ী কোনো ব্যক্তি যদি অপরাধের কারণে জেল, কারাগার বা সরকারি কোনো প্রতিষ্ঠানে আটক থাকেন, তাহলে সেই সময়ের জন্য সাধারণত সোশ্যাল সিকিউরিটি ডিসএবিলিটি ইন্স্যুরেন্স ও সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম পেমেন্ট বন্ধ হয়ে যায়। অনেকের জন্য আরও বড় সমস্যা হলো মুক্তি পাওয়ার পর ভাতা স্বয়ংক্রিয়ভাবে আবার শুরু নাও হতে পারে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজে থেকে সোশ্যাল সিকিউরিটি অফিসে যোগাযোগ করতে হয়। আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো 12 মাসের সীমা। যদি কারাবাস টানা 12 মাস বা তার বেশি হয়, তাহলে SSI সুবিধা সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায় এবং মুক্তির পর নতুন করে আবেদন করতে হয়। তবে কিছু ব্যতিক্রমও আছে। 30 দিনের কম সময়ের জেল হলে সাধারণত বড় সমস্যা হয় না। এছাড়া যদি আগেই যোগ্যতা থাকে, তাহলে স্বামী বা স্ত্রী ও সন্তানেরা ভাতা পেতে পারেন। সবশেষে বলা যায়, সোশ্যাল সিকিউরিটি ভাতা
নিশ্চিত ধরে নেওয়া ঠিক নয়। নিয়ম জানা এবং প্রয়োজনে দ্রুত যোগাযোগ করাই নিরাপদ পথ। যুক্তরাষ্ট্রভিত্তিক বড় বহুজাতিক কোম্পানিগুলোকে বৈশ্বিক ন্যূনতম কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। OECD এর এই নতুন চুক্তি মূলত কর হেভেনে মুনাফা লুকানোর চেষ্টা ঠেকাতে তৈরি হলেও সংশোধিত সংস্করণে মার্কিন কোম্পানিগুলোর বাইরে রাখা হয়েছে। কর স্বচ্ছতা গোষ্ঠী এই সিদ্ধান্তকে বৈশ্বিক কর ন্যায় বিচারের ক্ষতি হিসেবে দেখছেন। বিশ্বব্যাপী কর ব্যবস্থায় একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। আন্তর্জাতিক সংস্থা OECD এর নতুন এক চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানিগুলিকে বৈশ্বিক ন্যূনতম করের আওতার বাইরে রাখা হয়েছে। এই চুক্তিতে প্রায় 150টি দেশ সম্মত হয়েছে। মূলত 2021 সালে প্রণীত এই বৈশ্বিক কর চুক্তির উদ্দেশ্য ছিল বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যেন কম করের দেশ বা ট্যাক্স হেভেনে মুনাফা সরিয়ে নিতে না পারে। সেই চুক্তিতে ন্যূনতম 15% বৈশ্বিক কর নির্ধারণ করা হয়েছিল। তবে সংশোধিত চুক্তিতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক বড় কোম্পানিগুলো এই নিয়ম থেকে অব্যাহতি পাবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে G7 দেশগুলোর আলোচনার পর এই পরিবর্তন আনা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই সিদ্ধান্তকে আমেরিকার সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক বিজয় বলে উল্লেখ করেছেন। অন্যদিকে কর স্বচ্ছতা নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে এই সিদ্ধান্তে বড় মার্কিন কোম্পানিগুলো আবারও বারমুডা বা কেম্যান আইল্যান্ডের মতো ট্যাক্স হেভেনে মুনাফা লুকানোর সুযোগ পাবে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন বৈশ্বিক কর ব্যবস্থায় নতুন বিতর্ক সৃষ্টি করবে এবং কর ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলবে। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটিতে নবনির্বাচিত মেয়র এবং সিটি কাউন্সিল সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এই অনুষ্ঠানে নতুন নেতৃত্বকে বরণ করে নেন নগরবাসী। মাহফুজ আদনানের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির নবনির্বাচিত মেয়র ও সিটি কাউন্সিল সদস্যদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত 4 জানুয়ারি রোববার সন্ধ্যায় হ্যামট্রামিক পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এই অনুষ্ঠানে নগরবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেল 5:15 অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে নতুন সিটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন ইঞ্জিনিয়ার অ্যাডাম আল হারবি। একই সঙ্গে সিটি কাউন্সিল সদস্য হিসেবে শপথ নেন আবু মুসা, নাইম চৌধুরী ও ইউসুফ সাইদ। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ডক্টর আমির গালিব, স্টেট ও ওয়েন কাউন্টির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, আমন্ত্রিত অতিথি এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও মিশিগানের অন্যান্য শহর থেকে আগত কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। গত 5 আগস্ট প্রাইমারি নির্বাচনের পর 4 নভেম্বর অনুষ্ঠিত হয় চূড়ান্ত নির্বাচন। নির্বাচনে মেয়র প্রার্থিতা নিয়ে ভোট গণনা ও ফলাফল ঘিরে কিছু জটিলতা সৃষ্টি হলেও শেষ পর্যন্ত নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ নিশ্চিত হয়। ঢাকার পল্টনের বিজয়নগর এলাকায় গত 12 ডিসেম্বর মোটরসাইকেলে এসে 2 যুবক শরীফ ওসমান হাদিকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ এবং এরপর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর সিঙ্গাপুরে নিলে 18 ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে হত্যা করা হয়। হত্যার মূল কারণ ছিল হাদির আওয়ামী বিরোধী কার্যক্রম। হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদ সহ 17 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। 12 জন গ্রেপ্তার ও 5 জন পলাতক। ডিবি জানিয়েছে, ভিডিও বার্তার মাধ্যমে অভিযুক্তরা বক্তব্য দিতে পারে, তবে তাদের জড়িত থাকার প্রমাণ রয়েছে। দেশ জুড়ে তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে তাপমাত্রা নেমে এসেছে 7 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসে। সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি আরও তীব্র হচ্ছে। মঙ্গলবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
একদিনে সেখানে তাপমাত্রা কমেছে প্রায় ৩ ডিগ্রি। আবহাওয়া অফিস জানায়, বাতাসে আর্দ্রতা ছিল শতভাগ এবং ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা নেমে আসে ৬০০ মিটারে। শীতের প্রভাবে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা নিউমোনিয়া ও সর্দি কাশি শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হচ্ছেন। আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, জানুয়ারি মাসে আরও কয়েকটি শৈত্যপ্রবাহ হতে পারে এবং তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার আশঙ্কা রয়েছে। যুক্তরাজ্য বড় জনসংখ্যা সংকটের মুখে পড়ছে। সেখানে ২০২৬ সাল থেকে জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি হবে। ফলে দেশটির জনসংখ্যা বৃদ্ধির একমাত্র ভরসা হয়ে উঠছে আন্তর্জাতিক অভিবাসন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বয়স্ক জনসংখ্যা বৃদ্ধির কারণে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও কর ব্যবস্থা টিকিয়ে রাখতে অভিবাসন অপরিহার্য হয়ে উঠবে। যুক্তরাজ্যের সামনে বড় জনসংখ্যা সংকটের মুখে পড়ছে, যেখানে দেশের জনসংখ্যা বৃদ্ধির একমাত্র ভরসা হয়ে উঠবে আন্তর্জাতিক অভিবাসন। প্রভাবশালী গবেষণা সংস্থা রেজলিউশন ফাউন্ডেশনের পূর্বাভাস অনুযায়ী ২০২৬ সাল থেকে যুক্তরাজ্যে জন্মহারের চেয়ে মৃত্যুহার বেশি হবে, যা দীর্ঘমেয়াদী জনমিতিক পরিবর্তনের সূচনা করবে। ফলে চলতি বছর থেকেই দেশটির জনসংখ্যা বৃদ্ধি মূলত অভিবাসনের ওপর নির্ভরশীল হয়ে যাবে। সংস্থাটির বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি স্থায়ী পরিবর্তন যা অন্তত ১ শতাব্দী ধরে চলা জনসংখ্যা বৃদ্ধির ধারার অবসান ঘটাবে। কোভিড-১৯ মহামারীর সময় ২০২০ ও ২০২৩ সালে সাময়িকভাবে জন্মহারের চেয়ে মৃত্যু বেশি হয়েছিল, তবে পরবর্তী ২ বছরে জনসংখ্যা সামান্য বেড়েছিল। তবে ২০২৬ সালের পর এমন সুযোগ আর থাকবে না। প্রতিবেদন প্রকাশের সময় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিবাসন ইস্যুতে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন। বিরোধী নেতা নাইজেল ফারাজ অভিবাসন কমানোর দাবি জানালেও বিশ্লেষকেরা সতর্ক করেছেন, এটি অর্থনৈতিক স্থবিরতা ও জনসেবা সংকটকে আরও গভীর করতে পারে। গবেষকরা বলেন, বয়স্ক জনসংখ্যা বাড়তে থাকায় ভবিষ্যতে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও কর ব্যবস্থা টিকিয়ে রাখতে আন্তর্জাতিক অভিবাসন অপরিহার্য। এদিকে প্রতিবেদনটি ২০২৬ সালে বেকারত্ব বাড়ারও আশঙ্কা ব্যক্ত করেছে। শেষ করছি বিনোদনের সংবাদ দিয়ে। দক্ষিণী সুন্দরী তামান্না ভাটিয়ার ফিল্মি ক্যারিয়ার এই মুহূর্তে তুঙ্গে। ২০২৫ সালে আজ কি রাত আইটেম নম্বর দিয়ে তিনি ঝড় তুলেছিলেন। ২০২৬ সালেও তার ঝুলিতে রয়েছে একাধিক বড় প্রজেক্ট, যেখানে তিনি মুখ্য ভূমিকায় দেখা দিবেন। সম্প্রতি বর্ষবরণের রাতে গোয়ার বাগা বিচে আয়োজিত এক কনসার্টে মাত্র ৬ মিনিটের পারফরমেন্সে তামান্না নেন ৬ কোটি রুপি, অর্থাৎ প্রতি মিনিটে ১ কোটি রুপি। পারফরমেন্সে তার নাচ ও আবেদন দেখার জন্য অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন। এই পারিশ্রমিক প্রকাশের পর বিনোদন জগৎ ও ভক্তদের মধ্যে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন করছেন, মাত্র কয়েক মিনিটের পারফরমেন্সের জন্য এত বড় অঙ্ক কতটা যৌক্তিক। আবার অনেকে মনে করছেন, বর্তমান সময়ের জনপ্রিয়তা এবং চাহিদার নিরিখে এটি যুক্তিসঙ্গত। তামান্না মেগা বাজেট পারিশ্রমিক নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।